আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে আমি সাবিনা তাসমিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, বিবিএ দ্বিতীয় বর্ষ, সামষ্টিক অর্থনীতির ভোগ ও সঞ্চয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। তোমরা করোনাকালীন অকস্মাৎ একটি বন্ধ পেয়ে গেছো। তোমাদের পড়াশোনার কার্যক্রম যাতে ব্যাহত না হয়, স্বাভাবিক ধারাবাহিক গতিটিতে বজায় থাকে, আমাদের কলেজ কর্তৃপক্ষ অনলাইন কার্যক্রমের ব্যবস্থা নিয়েছে। আমি আশা করছি তোমরা নিয়মিত আমাদের ক্লাসটি দেখছো এবং সাথে সাথে বাসায় পড়াশোনা করার চেষ্টা করছো। আমি জানি তোমরা কিছুটা গুমোট সময় কাটাচ্ছ। হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার ফলে তোমাদের কাছে হয়তো সবগুলো বইও নাও থাকতে পারে, কিন্তু তারপরও তোমরা চেষ্টা করো এই লম্বা একটি বন্ধটা যাতে সুষ্ঠুভাবে কাজে লাগানো যায়, এটার জন্য তোমরা চেষ্টা করবে। আর তাছাড়া তোমরা আরেকটি ব্যাপার খেয়াল করো, তোমরা যারা ঢাকার বাইরে থেকে ঢাকা কলেজে পড়তে এসেছো, তারা হয়তো অনেকদিন বাবা মার সঙ্গে এরকম দীর্ঘ একটা বা পরিবারের সঙ্গে একটা দীর্ঘ সময় কাটানোর সুযোগ তোমাদের হয়নি। তো এই বন্ধকালীন সময়ে তোমরা তোমাদের পরিবারের সঙ্গে দীর্ঘ একটা সময় কাটাতে পারছো এবং এই ছুটিটা বা এই বাসায় থাকাটাকে নেগেটিভলি না নিয়ে তোমরা যাদের বই পড়ার অভ্যাস আছে বই পড়তে পারো, মুভি দেখতে পারো, ছবি আঁকতে পারো। কারো লেখালেখির অভ্যাস থাকলে, বিশেষ করে করোনার মতো এরকম একটি সিচুয়েশনে আমরা কেউ যখন পড়িনি, এরকম একটা বিরাট বন্ধ যখন আমরা কেউ পাইনি, এই বন্ধ সম্পর্কে তোমরা নিজেদের মতো করে কিছু লেখালেখিও করতে পারো। ঠিক আছে, এবার আমরা আমাদের পড়ায় ফিরে আসছি। আজ আমরা আলোচনা করব ব্যষ্টিক অর্থনীতির ভোগ ও সঞ্চয় নিয়ে। ভোগ ও সঞ্চয় নিয়ে কথা বলার আগে আমি তোমাদের কিছু কথা মনে করে দিতে চাচ্ছি যে সামষ্টিক অর্থনীতি মূলত সমাজের বিশাল ব্যাপারগুলোকে নিয়ে আলাপ করে। এই বিশাল ব্যাপারের মধ্যে একটি হচ্ছে জাতীয় আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ, এই ব্যাপারগুলো নিয়ে সামষ্টিক অর্থনীতি আলাপ করে। আমরা প্রথম বর্ষে ব্যষ্টিক অর্থনীতি পড়েছি। ব্যষ্টিক অর্থনীতি আমরা দেখেছি আমরা উপযোগ, চাহিদা, যোগান, উৎপাদন, বাজার, এসব নিয়ে আমরা আলাপ করেছি। এসব নিয়ে আমরা কিছু গল্প শুনেছি, কথাবার্তা শুনেছি। আর সামষ্টিক অর্থনীতিতে আমরা প্রথম দুইটি অধ্যায়ে দেখেছি যে দেশের বড় বড় ব্যাপারগুলো, জাতীয় আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ, এই ব্যাপারগুলোকে নিয়ে আমরা আলাপ করি। আজ আমরা প্রথমে দেখব ভোগ কি বা ভোগ কাকে বলে। আমরা যদি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমরা ভোগ বলতে দেখব, ভোগ বলতে আমরা বুঝি কোনো কিছুকে ধ্বংস করে দেওয়া, ধ্বংস বা নিঃশেষ করে দেওয়া। কিন্তু যখন আমরা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এটাকে ব্যাখ্যা করব, তখন আমরা ভোগটাকে কি বলবো? আমরা প্রথম বর্ষে উপযোগ পড়েছি, উৎপাদন পড়েছি। এই উৎপাদনে আমরা দেখেছি যে উৎপাদন বলতে আমরা তখনই উৎপাদন বলবো যখন আমরা কোনো কিছুর উপযোগ সৃষ্টি করব। আমরা দেখেছি যে একটি গাছ যখন শুধু একটি গাছে থাকে, তখন এটাকে আমরা উৎপাদন বলি না। কিন্তু যখন গাছ থেকে কাঠ হচ্ছে, কাঠ থেকে আসবাবপত্র হচ্ছে, এটা আমরা ব্যবহার করছি, তখন এটাকে আমরা উপযোগ, উৎপাদন বলি।
অর্থাৎ উৎপাদন হচ্ছে উপযোগ সৃষ্টি করা। ঠিক অনুরূপভাবে আমরা ব্যষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ভোগ বলতে বলবো উৎপন্ন দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগের ব্যবহারই হলো ভোগ। কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ তাদের মোট আয় থেকে ভোগের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করে তাই হলো সমাজের সামগ্রিক ব্যয়। সামষ্টিক অর্থনীতিতে ভোগ সামগ্রিক ভোগকে বোঝানো হয়। আমরা প্রথমেই বলেছি সামষ্টিক অর্থনীতি সমগ্র বিষয় নিয়ে আলাপ করে এবং সমগ্র বিষয় নিয়ে যেহেতু আলাপ করে তাই সমাজের মানুষ বা একটা নির্দিষ্ট দেশের জনগণ কি পরিমাণ আয় করছে, যে মোট আয়টা করছে এবং তার থেকে কি পরিমাণ ভোগ করে, ভোগ ব্যয়ের জন্য ব্যবহার করে, সামষ্টিক অর্থনীতি সে বিষয়টি নিয়ে আলাপ করে। সে বিষয়টি সামষ্টিক অর্থনীতির আওতাভুক্ত। আমরা একজন অর্থনীতিবিদ ভোগ সম্পর্কে কি বলেছে তা দেখে নিই। অধ্যাপক মেয়ার্সের মতে ভোগ হলো মানুষের অভাব পরিতৃপ্তির জন্য দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের প্রত্যক্ষ ও চূড়ান্ত ব্যবহার। আমরা যখন বাসায় এই কোশ্চেনটি প্রিপারেশন নেব তখন আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটি ডেফিনিশনের মতো এই ডেফিনিশনেও একটা একটি কিওয়ার্ড আছে। এখানে কিওয়ার্ডটা হলো উপযোগ নিঃশেষ করা। আমরা যখন এই প্রশ্নের উত্তরের প্রিপারেশন নেব আমরা একটি ভূমিকা দিব, মাঝে সময় ও নম্বর অনুসারে অর্থনীতিবিদদের দু একটি বাণী দিব এবং লাস্টে উপসংহার টানব। তবে একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, কোনোভাবেই যেন আমাদের কিওয়ার্ড উপযোগ নিঃশেষ এই শব্দটি বাদ না যায়, তাহলে এই কোশ্চেনের উত্তরটা পূর্ণতা পাবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে বাসায় বসে প্রশ্নটির উত্তর রেডি করবে পরীক্ষার জন্য। এরপরে আমরা দেখব ভোগ অপেক্ষক বা ভোগ প্রবণতা। প্রখ্যাত অর্থনীতিবিদ কেইন্স 1936 সালে সর্বপ্রথম ভোগ অপেক্ষক ধারণাটি স্টাবলিশ করেন। তোমরা একটি জিনিস সবসময় খেয়াল করবে, একটি দেশে সব শ্রেণীর সব পেশাজীবী সব আয়ের একরকম না। একজনের আয় একরকম, একজনের পেশা একরকম, একজনের ভোগ ব্যয় একরকম। যার আয় যেরকম সেই সাধারণত সেই রকম ব্যয় করে থাকে, ভোগ ব্যয় করে থাকে। অর্থাৎ ভোগ অপেক্ষক বলতে মানুষের আয় ও ভোগ ব্যয়ের মধ্যে কার্যকরী সম্পর্ককে বোঝায়। একজনের আয় যদি কম হয় তার ভোগ ব্যয়ও কম হবে। একজনের মোট আয় যদি বেশি হয় তার মোট ভোগ ব্যয়ও বেশি হবে। আমরা গাণিতিকভাবে দেখি, গাণিতিকভাবে C equal to Fy। এখানে C ভোগ ব্যয়, F অপেক্ষক, Y মোট আয়। তোমরা যখন বাসায় এই কোশ্চেনটির প্রিপারেশন নেবে তখন অবশ্যই কেইন্স 1936 সালে এই থিওরিটি স্টাবলিশ করে তা দিবে। সাধারণত 5 মার্কের একটি প্রশ্ন এটাতে চাওয়া হয়। তোমরা এখানে ভোগ অপেক্ষক বা ভোগ প্রবণতা কি বলে তা তো অবশ্যই দিবে, সঙ্গে সমীকরণটি দিবে এবং
কেন্সের কথাটা অবশ্যই লিখবে। কেন্সের কথাটা লিখলে এই কোশ্চেনের মানটা বাড়বে, কোশ্চেনটা একটা নির্দিষ্ট পূর্ণতা পাবে। এরপরে আমরা আলোচনা করব গড় ভোগ প্রবণতা। মোট ভোগ ব্যয়কে মোট আয় দ্বারা ভাগ করে গড় ভোগ প্রবণতা নির্ণয় করা হয়। মোট আয়ের সাথে মোট ভোগ ব্যয়ের আনুপাতিক সম্পর্ককে গড় ভোগ প্রবণতা বলা হয়। তোমাদের একটি জিনিস সবসময় মনে রাখতে হবে, যার আয় নিয়ে সে কিন্তু ভোগ করছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার আয় ছিল না, কিন্তু আমার ভোগ ব্যয়টা কিন্তু ছিল। এখন যেমন তোমরা স্টুডেন্ট, তোমাদের ওই অর্থে আয় নেই, কিন্তু তোমাদের দৈনিক একটি ব্যয় কিন্তু আছে। এই জন্য দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ যে মোট আয় করে, সেই মোট আয় মোট ভোগ ব্যয়কে দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে আমরা গড় ভোগ প্রবণতা বলি। গড় ভোগ প্রবণতাকে আমরা একটি সমীকরণের মাধ্যমে দেখতে পারি, APC equal to C divided by Y। এখানে APC গড় ভোগ প্রবণতা, C মোট ভোগ ব্যয়, Y মোট আয়। এই কোশ্চেনের উত্তর নেওয়ার সময় সাধারণত দেখা যায় একটি বড় কোশ্চেনের সঙ্গে তোমাদের এই ছোট কোশ্চেনটি জুড়ে দেওয়া হয়। এটা 5 মার্কের সাধারণত থাকে। তোমরা অবশ্যই এটা ডেফিনিশনটার সঙ্গে সমীকরণটা লিখবে, সমীকরণের এক্সপ্লেনেশনটা দিবে। সমীকরণের এক্সপ্রেশন না দিলে এই কোশ্চেনের উত্তরটা তেমন পূর্ণতা পায় না। এরপরে আমরা দেখব প্রান্তিক ভোগ প্রবণতা। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের আয় বাড়ে, এটা আমাদের চাকরি জীবনে প্রমোশন হলে আয় বাড়ে। অনেক সময় দেখা যায় যে আমরা চাকরির সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক কিছু করছি, দেখা যাচ্ছে ব্যবসা করছি, ব্যবসাও আমাদের আয় বাড়তে পারে। যখন মোট আয়ের পরিবর্তনের ফলে মোট ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয় তার অনুপাতকে আমরা প্রান্তিক ভোগ প্রবণতা বলছি। অর্থাৎ এখন আমার যে আয়টা আছে, ব্যবসা বা আনুষঙ্গিক কিছু করার ফলে আমার আয় যদি বাড়ে, তখন আমার ভোগ ব্যয়ের যে পরিবর্তন হবে তাকে আমরা প্রান্তিক ভোগ প্রবণতা বলবো। প্রান্তিক ভোগ প্রবণতাও একটা সমীকরণ আছে। প্রান্তিক ভোগ প্রবণতা ইকুয়াল টু ভোগ ব্যয়ের পরিবর্তনের পরিমাণ ডিভাইডেড বাই মোট আয়ের পরিবর্তনের পরিমাণ। তোমাদের সাধারণত এটা 5 মার্কের একটি কোশ্চেন থাকে এবং 5 মার্কের এই কোশ্চেনে ডেফিনিশনটা তো অবশ্যই লিখতে হবে, সঙ্গে সমীকরণটা দিতে হবে। সমীকরণটা দিলে এই প্রশ্নে একটা ভালো নাম্বার তোমরা আশা করতে পারো। গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা পার্থক্য সম্পর্ক। ভোগের দুইটা অংশ আমরা দেখতে পারি, গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা। আমরা আগেও দেখেছি, যদিও ভোগের দুইটা অংশ বলা হয়, এই দুইটা অংশের মধ্যে কিছু কিছু পার্থক্য যেমন আমরা লক্ষ্য করি, সাথে সাথে কিছু কিছু সম্পর্ক আমরা লক্ষ্য করি। পার্থক্য এবং একটি অংশে যখন এরকম দুইটি ভাগ থাকে, আসলে এই দুইটি ভাগ কিন্তু একটি অন্যটির পরিপূরক এবং একটি অন্যকে ছাড়া সাধারণত দেখা যায়
পূর্ণতা লাভ করতে পারে না। আমরা সংজ্ঞাগত দিক থেকে দেখব, সংজ্ঞাগত দিক থেকে দেখা যায় যে মোট সংজ্ঞাগতভাবে দেখব, গড়ভোগ প্রবণতা বলতে মোট আয়ের সঙ্গে মোট ভোগ ব্যয়ের আনুপাতিক সম্পর্ককে বোঝায়। আর প্রান্তিক ভোগ প্রবণতা বলতে মোট আয়ের পরিবর্তনের ফলে মোট ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয় তার অনুপাতকে বোঝায়। সূত্র আমরা দেখব, সূত্র এপিসি ইকুয়াল টু সি বাই ওয়াই, আর প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি সি বাই মোট ভোগ ব্যয়ের পরিবর্তন সি বাই ওয়াই। এবং রেখার ঢালটা আমরা দেখব, রেখার ঢালটা আমরা দেখি মূল বিন্দু থেকে রেখার ঢালটা হয়ে থাকে। এবং ভোগ প্রবণতার মানটা আমরা দেখব, এখানে প্রান্তিক ভোগ প্রবণতা 0 অপেক্ষা বড় হয়, কিন্তু 1-এর চেয়ে ছোট হয়। আবার ওদিকে দৃষ্টিকোণ থেকে গড় ভোগ প্রবণতার দিকে দেখলে আমরা দেখতে পাই যে গড় ভোগ প্রবণতা বিশেষ ক্ষেত্রে এককের মান সমান হতে পারে, আবার এককের চেয়ে ছোট হতে পারে। ধারণা, আয়ের কত অংশ ভোগের জন্য ব্যয় হয় তা গড় ভোগ প্রবণতা থেকে ধারণা করা হয়। পক্ষান্তরে বর্ধিত আয়ের কত অংশ থেকে ব্যয় করা হয় প্রান্তিক ভোগ প্রবণতা থেকে তা বোঝা যায়। বিশেষ করে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আগে আমার ভোগ আয় একরকম ছিল, তখন আমার ভোগ ব্যয় একরকম ছিল, এখন আমার আয় বেড়েছে, হয়তো আমার আয় 2000 টাকা বা 3000 টাকা বেড়েছে। এই 2 বা 3000-এ আমি কি পরিমাণ ভোগ করছি এই জায়গাটায়, এই জিনিসটা এখানে দেখতে হবে। এরপর সময় দেখব, দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে এপিসি এমপিসি এর মান পরস্পর সমান হয়, আবার স্বল্পকালীন ক্ষেত্রে এপিসির মান এমপিসি থেকে বড় হয়। তোমাদের সাধারণত এই কোশ্চেনের উত্তর 10 মার্কে এসে থাকে, এবং এটাতে তোমরা অবশ্যই একটি ভূমিকা লিখবে, এবং মাঝে তোমাদের বডিতে এই দুইটা জিনিসের পার্থক্য থাকবে, এবং এটা অবশ্যই ছকে করে দিবে, ছক করে সুন্দর করে দিবে, এবং লাস্টে তোমরা একটা উপসংহার টানবে, উপসংহার এখানে থাকবে। এরপর আমরা আলোচনা করব স্বয়ংভূত ভোগ নিয়ে। ভোগ ব্যয়ের যে অংশ আয়ের উপর নির্ভর করে না তাকে স্বয়ংভূত ভোগ বলে। তোমাদের একটু আগে আমি একটা কথা বলেছিলাম যে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখনও আমার কিন্তু ব্যয় ছিল। তো দেখা যায় যে আমাদের কিছু মৌলিক ব্যয় থাকে যা সব মানুষেরই থাকে। এইটা সাধারণত আয়ের উপর নির্ভর করে না। আয় যেরকমই হোক না কেন, ভোগ ব্যয়টা একই রকম থাকে, এবং ভোগ ব্যয়ের যে অংশ আয়ের উপর নির্ভর করে না তাকে আমরা স্বয়ংভূত ভোগ বলছি। এবার আমরা দেখব পরচিত ভোগ ব্যয়। আয় পরিবর্তনের ফলে যেই ভোগ ব্যয় পরিবর্তিত হয় তাকে আমরা পরচিত ভোগ বলি। অর্থাৎ আমার যখন আয়ের পরিবর্তন হচ্ছে তখন আমার ভোগ ব্যয়টা পরিবর্তন হচ্ছে। আগে আমার আয় 5000 ছিল, এখন আমি ব্যবসায় যোগ দিয়েছি, আমার আয় 8000 হয়েছে। দেখা যাচ্ছে যে আমি আগে যে বাসায় থাকতাম সে বাসায় না থেকে আমি আরেকটু ভালো বাসায় আসলাম, এবং এই যে আরেকটু ভালো বাসায় আসলাম এটাকে বলা হচ্ছে পরচিত ভোগ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা
কমেন্ট বক্সে লিখবে এবং আমি পরবর্তী ক্লাস নেওয়ার সময় এই ব্যাপারটা যতদূর পারে সলিউশন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা ক্রান্তিকালের মধ্যে যাচ্ছি। সাধারণত দেখা যায় খারাপ সময় কিছু মানুষের জন্য আসে। আমরা অনেক সময় দেখেছি আমাদের দেশে ঘূর্ণিঝড় হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, পৃথিবীতে সুনামি হয়েছে, ভূমিকম্প হয়েছে। এটা এক অংশের জন্য হয়েছে, আর অংশ এই সমস্যাটায় পড়েনি। কিন্তু বর্তমানে করোনা এমন একটি সমস্যা যে সমস্যাটা সবার জন্য। আমাদের এই লড়াইটা একটা সম্মিলিত লড়াই। তোমাদের কে অবশ্যই সম্মিলিত লড়াইয়ের অংশ হিসেবে আমাদের ঘরে থাকতে হবে, বাইরে যত কম পারা যায় যেতে হবে। বাইরে আমরা যেমন বাইরে যেতে ভয় পাচ্ছি, এই ভয়টা এখনো এইটাই নির্দেশ করে যে আমাদের এখনো প্রাণের স্পন্দন আছে, বাঁচার ইচ্ছা আছে। তোমাদের এই ক্লাসটা নেওয়ার সময় একটা হোয়াইট বোর্ডের দরকার ছিল, মার্কারের দরকার ছিল। এই যে স্বয়ংভূত ভোগ এবং পরচিত ভোগের মধ্যে একটা রেখাচিত্র আছে, রেখাচিত্রটা স্বল্প জ্ঞানের কারণে পাওয়ার পয়েন্টও দেখাতে পারছি না, আর ভয়ে বাইরে যাওয়ার কারণে একটা হোয়াইট বোর্ডের মাধ্যমে হোয়াইট বোর্ডেও তোমাদের দেখাতে পারছি না। তো আমি আশা করব তোমরা সবসময় বাসায় থাকবে এবং এই পরিস্থিতিটাকে মেনে নিয়ে আমাদের মনোবলটা বাড়াতে হবে, হাসি খুশি থাকতে হবে এবং এই পরিস্থিতিটাকে আমাদের মোকাবেলা করতে হবে। আমরা সবসময় ঘরে থাকব, নিরাপদে থাকব এবং এই নিরাপদে থাকলে আমরা একটা করোনা মুক্ত সকাল পাবো, একটা নতুন দিন পাবো। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের সবার জন্য শুভকামনা। সৃষ্টিকর্তার কাছে তোমাদের সবার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। খোদা হাফেজ।